আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের জব ইংলিশ বইয়ের প্রথমে 101টা রুলস আছে। তো এই নিয়মগুলো পড়লে আপনারা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ গ্রামারের 90% আপনার কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমরা অলরেডি 1 থেকে 5 নম্বর নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। এভাবে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেষ করে দেবো এই 101টা রুলস, প্লাস এরপরে ডিটেলস আকারে তো আলোচনা করা হচ্ছে, আপনারা ওই ভিডিওগুলোও দেখবেন। ইংলিশে ভালো করতে হলে আসলেও আপনাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখেন অবশ্যই আপনারা ভালো করতে পারবেন যে কোনো সরকারি চাকরিতে। এখন দেখেন 6 নম্বর নিয়মটা, সিকোয়েন্স অফ প্রনাউন। প্রনাউন কোনগুলা? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রনাউন। তো দেখেন, যেমন ব্যক্তির পরিবর্তে হি, শি, আই, ইউ, এগুলো হচ্ছে দে, এগুলো হচ্ছে প্রনাউন। হ্যাঁ, প্রনাউন বলতেছি। প্রনাউনগুলো বাকি কিভাবে ব্যবহৃত হবে? একের অধিক যদি প্রনাউন আসে, একটা সেন্টেন্সে যদি একের অধিক প্রনাউন আসে, তাহলে কোনটার আগে আমরা কোনটা বসাবো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ প্রনাউন। সাধারণত বাক্যে দেখেন থার্ড পারসন, তারপর দেখেন সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং ফার্স্ট পারসন বসে। এখন ফার্স্ট পারসন কোনটা? আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আই, উই। আর আপনার সেকেন্ড পারসন হচ্ছে ইউ সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত হয়, ইউর্স। তারপরে থার্ড পারসন হিসেবে ব্যবহৃত হয় দেও সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত হয়। থার্ড পারসন হিসেবে ব্যবহৃত হয় আমি এবং তুমি ছাড়া, আই এবং ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। আপনি যে কোনো নামই বলবেন ওগুলো সবকিছু থার্ড পারসন। যেমন গাছ, করিম, রহিম, এগুলো সব থার্ড পারসন। টেবিল, চেয়ার, এগুলো সব এগুলো পারসন না, পারসন হইতেছে যে কোনো নাম বলেন আমি এবং তুমি ছাড়া বাকি সকল কিছুই থার্ড পারসন। এখন আসেন আমরা এটা কিভাবে আমরা চিনবো যে একটা বাক্যে কিভাবে বসাবো। মনে করেন 3টা পারসন আছে একটা বাক্যে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো আমরা কিভাবে বসাবো? মনে করেন একটা বাক্যে আই আছে, হি আছে, ইউ আছে, এরকম থাকতে পারে। তো এটা আমরা আই মানে ফার্স্ট পারসন, এটাকে আমরা 1 ধরলাম। তারপরে ইউ সেকেন্ড পারসন, এটাকে 2, আর হি থার্ড পারসন, এটাকে 3 ধরলাম। মানে আমরা এভাবে সিকোয়েন্স বসালাম 1 2 3, ফার্স্ট পারসন 1, সেকেন্ড পারসন 2, থার্ড পারসন 3। এই সিকোয়েন্স অনুসারে নর্মালি যে কোনো বাক্যে 231 এই অনুপাতে পারসন ব্যবহৃত হয়। প্রথমে বসবো সেকেন্ড পারসন, 2 মানে কি প্রথমে সেকেন্ড পারসন, আর 3 মানে থার্ড পারসন। প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, সবার শেষে বসবে ফার্স্ট পারসন। কোনো বাক্যে যদি 3টা পারসনই থাকে, 3টা পারসনই মানে 3টা প্রনাউনই থাকে, কোনো বাক্যে যদি 3টা প্রনাউন থাকে, প্রথমে বসবো সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। যেমন ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। ইউ, হি অ্যান্ড আই, এটা দেখেন সেকেন্ড পারসন, এটাকে আমরা 2 ধরছি। এটা থার্ড পারসন, এটাকে 3, আর এটাকে 1, তার মানে 231। এই নিয়ম অনুসারে আপনি নর্মালি কি বসাবেন? প্রনাউনগুলো বসাবেন কোনো সেন্টেন্সে। প্রথমে হবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। কিন্তু একটু ব্যতিক্রম আছে, যদি অপরাধমূলক কোনো বাক্য হয় বা দোষ স্বীকার করে বা অপরাধ করে এরকম কোনো বাক্য হয়, তখন কিন্তু নর্মালি 1 2 3 এই সিরিয়াল অনুসারে বসবো। প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। তার মানে নর্মাল বাক্যে বসবো 231 এই নিয়মে। আর যদি দোষ স্বীকার করে বা গিল্টি ফিল করে বা কোনো অপরাধ করে, তখন বসবে 1 2 3। দোষ স্বীকার করলে নর্মালি বসবে। একাধিক প্রনাউন থাকলে দোষ স্বীকার করলে নর্মালি বসবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি। আই, ইউ অ্যান্ড গিল্টি মানে আমরা কি দোষী। আমি, তুমি এবং সে মানে আমরা সকলেই কি দোষী, এখানে বুঝেছে। আর ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি, তুমি এবং কি সে মিলে আমরা সেখানে গিয়েছিলাম। তো দেখেন নর্মাল বাক্য হলে কি বসবো? 231 এই নিয়মে। আর যদি গিল্টি ফিল করে বা দোষ স্বীকার করে বা কোনো দোষ করে, তাহলে হবে কি 1 2 3, প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। এই নিয়মটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। আর একাধিক প্রনাউন, দেখেন একটা নিয়ম আছে, একাধিক প্রনাউন ভার্ব
এন দ্বারা যুক্ত হলে, একাধিক প্রনাউন এন দ্বারা যুক্ত হলে বারটা প্লুরাল হবে। এগুলোর পরে যে বার বসবে ওইটা কি হবে, প্লুরাল হবে। এখন দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু চাকরি পরীক্ষা আসছে। নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক? দেখেন এখানে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া আছে, হি, ইউ, অ্যান্ড আই। এটা আমরা দেখবো যে 231-এর যেহেতু নর্মাল সেন্টেন্স, এটা কোনো দোষ স্বীকার করতেছে না, আমাদের 231-এর নিয়ম মানতেছে কিনা। 231 মানে কি, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এখানে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তার মানে এই নম্বরটা আমাদের নিয়ম মানতেছে। এটা কিন্তু আমাদের নিয়ম মানে, দেখেন প্রথমে থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে, তার মানে এটা হইতেছে কত, 321। এই নিয়ম না, আমাদের হইতেছে 231, আর একটা হইতেছে 131। হ্যাঁ, 123। 231 যদি দোষ স্বীকার করে তাহলে 123, আর যদি নর্মাল সেন্টেন্স হয় তাহলে 231। আশা করি নিয়মটা বুঝতে পারছেন। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আলোচনা করব। এখানে দেখেন যে নিয়মটা হচ্ছে, বাকি প্রিপোজিশনের পরে আর কোনো শব্দ না থাকলে, প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ না থাকে, মানে প্রিপোজিশন তারপরে যদি ফুল স্টপ থাকে, ওই প্রিপোজিশন তখন আর প্রিপোজিশন থাকে না, ওইটাকে অ্যাডভার্ব বলতে হবে। দেখেন এটা কিন্তু আমরা অনেকে কিন্তু ভুল করি এই জিনিসগুলো, যে কোনো বাক্যে যদি প্রিপোজিশন থাকে আর প্রিপোজিশনের পরে কোনো শব্দ না থাকলে, অর্থাৎ ফুল স্টপ থাকলে, ওই প্রিপোজিশন অ্যাডভার্ব হয়। যেমন দ্য সান ওয়েন্ট ডাউন। ডাউনটা নর্মালি কি, প্রিপোজিশন। নর্মালি কি, প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো এটা একটু চিনে নেবেন। অন, অ্যাট, ইট, ইন, এগুলো সব, ডাউন, ফ্লো, অ্যাবভ, এগুলো সব প্রিপোজিশন। প্রিপোজিশনের মধ্যে থেকে আমাদের এখানে আলোচনা করা আছে, একটু প্রিপোজিশনগুলো দেখে নেবেন। তো এখানে দেখেন দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য অস্ত গিয়েছে, এটা বলা হয়েছে, অস্ত গিয়েছিল এটা বলা আছে। তো ডাউনটা নর্মালি কি, প্রিপোজিশন। কিন্তু দেখেন প্রিপোজিশনের পরে একটা ফুল স্টপ রয়েছে, প্রিপোজিশনের পরে একটা কি আছে, ফুল স্টপ। এই জন্য এটা হয়ে যাবে কি, অ্যান অ্যাডভার্ব। অন্য কিছু চিনার আপনার দরকার নেই। যেমন আই স হিম বিফোর, বিফোর কিন্তু একটা প্রিপোজিশন, বিফোর কি, প্রিপোজিশন। কিন্তু বিফোরের পরে ফুল স্টপ থাকাতে এই প্রিপোজিশনটা কি বলতে হবে, এটাকে অ্যাডভার্ব। এটা দেখেন চাকরির পরীক্ষা কিন্তু আসছে, এরকম অসংখ্য আসছে। আপনি যদি নিয়মগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ধরতে পারবেন এটা প্রিপোজিশন নাকি কি অ্যাডভার্ব। আপনি কিন্তু পরীক্ষা হলে গিয়ে এটা কি, এটা তো বিফোর, তো আমি জানি প্রিপোজিশন পরে আসছি, তো আপনি খুব সুন্দর করে জায়গায় আসবেন যে এটা প্রিপোজিশন বা অন্য একটা কিছু। কিন্তু এটা কিন্তু প্রিপোজিশন হবে না, এগুলো হয়ে যাবে কি, অ্যাডভার্ব। ঠিক আছে, আপনি কিন্তু জাস্ট আপনি দেখতেছেন প্রিপোজিশনের উপর ফুল স্টপ, তাহলে এটা অ্যাডভার্ব। এই কনফিউশন জিনিসগুলো কিন্তু চাকরি পরীক্ষা বারবার আসে। তারপর যে নিয়মটা আলোচনা করব, দেখেন রুলস 8 নম্বর। আমরা জব ইংলিশ বই থেকে মূলত আলোচনা করতেছি। আপনারা এই বইটা বাজারে পাওয়া যায়, আপনারা নিজেরা এই বইটা কালেক্ট করে নিজেরাও পড়তে পারেন। এই বইয়ে কিন্তু অসংখ্য এক্সাম্পল বা প্রত্যেকটা জিনিসই টেকনিকের মাধ্যমে দেওয়া আছে। সহজ সহজ জিনিসগুলা, কঠিন কঠিন জিনিসগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে। দেখেন বাক্যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই এরপরে সিঙ্গুলার বার হয়। আনকাউন্টেবল নাউন কোনগুলা, যে নাউনগুলো গণনা করে শেষ করা যায় না ওগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আর যেগুলো গণনা করে শেষ করা যায় ওগুলো হচ্ছে কি, কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মূলত গণনা করা যায় না। যেমন অ্যাডভাইস মানে উপদেশ, উপদেশকে আপনি গণনা করতে পারবেন না। যেমন ফার্নিচার, ফার্নিচার মানে আসবাবপত্র, এগুলা ফার্নিচার বলতে অনেক কিছু বোঝাইতেছে। ফার্নিচার বলতে চেয়ার, টেবিল, খাট, ওয়ার্ডরোব, যত যা আছে সবকিছু বোঝাইতেছে। সো এগুলো গণনা করে মানে গণনা করা যায় না। ফার্নিচার কিন্তু গণনা করা যায় না, কিন্তু এগুলো যদি নির্দিষ্ট করে বোঝানো হয় যে চেয়ার, টেবিল, এগুলো কিন্তু গণনা করা যায়, তখন ওইগুলো কাউন্টেবল। কিন্তু ফার্নিচার আনকাউন্টেবল। ইনফরমেশনও গণনা করা শেষ করা যায় না বা গণনা করা যায় না। ইকুইপমেন্ট মানে উপকরণ, উপকরণের তো অভাব নাই। আপনি যে কোনো একটা জিনিসই উপকরণ, যেমন গ্লাস, এই কলম একটা উপকরণ, মানে আপনি যা দেখবেন সবগুলো। এই মোবাইলটা একটা উপকরণ, এই বইটা একটা উপকরণ। তো হেয়ার, চুলও গণনা করেন, লাভ, হাসি, মিউজিক, এগুলো কেন আনকাউন্টেবল এটা আমি বলছি। সিনারি, দৃশ্য কি আপনি গণনা করতে পারবেন না। এই জন্য সিনারি হচ্ছে পোয়েট্রি মানে কবিতা, কবিতাও কখনো গণনা করে শেষ করে যান। তাহলে সোপ, সাবান। তবে অ্যাকোমোডেশন বাসস্থান, এক্সপেন্ডিচার ব্যয়, মেশিনারি, এগুলা কিন্তু একটা জিনিস। আনকাউন্টেবল নাউনের পূর্বে নর্মালি কি কোনো আর্টিকেল বসে না, এগুলার পূর্বে আরেকটা জিনিস মনে রাখেন, আর্টিকেল বসে না। আবার এগুলার কি হয় না, এগুলার প্লুরাল ফর্মও হয় না, এগুলার কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এই ওয়ার্ডগুলো মনে রাখবেন। হ্যাঁ, এখানে মনে রাখার একটা সিস্টেম দিচ্ছে, আমি মনে করি আপনারা নর্মালি মনে রাখেন, শর্টকাট শেখার কোনো প্রয়োজন নেই। এখন আসেন আমরা রিয়েল টাইম এক্সাম্পল যদি আলোচনা করি, দেখবেন যে এগুলা পরীক্ষায় আসছে।
আপনি নিজেও দেখে অবাক হবেন যে এগুলো নিয়মে হয়েছে, আপনার মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে দেওয়া আছে ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্টস ওয়ান্ট টু সি। এখানে দেখেন সিনারি, আমরা একটু আগে বলছিলাম যে সিনারির পূর্বে কোনো কি বসবে না, সিনারি এর পূর্বে আর্টিকেল বসবে না। ওকে, তাহলে আর্টিকেল যেগুলো আছে এগুলা এখানে দুইটার মধ্যে আর্টিকেল আছে, এটা বাদ, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে নরমালি আর্টিকেল বসে না, আর্টিকেল বাদ। তারপর আমি একটা জিনিস বলছিলাম, এগুলার প্লুরাল ফর্ম হয় না, সিনারির এগুলার কি হয় না, এগুলো নরমালি সিনারিটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউন যেগুলো এগুলা। তো এখানে সিনারিস আছে, এটাও বাদ। তো তার মানে সিনারি ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, এটা হবে। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথড উই নিড, বলছিলাম এখানে দেখেন মেশিনারি, উই নিড মেশিনারি, এখানে মেশিন হবে না, এ মেশিনারি হবে না, কারণ এগুলা আনকাউন্টেবল নাউন, তার পূর্বেই হয় না। শুধু কি হবে আমাদের মেশিনারি যা আছে এটাই। এখানে দেখেন এগুলা কোনো চেঞ্জ হবে না, এগুলা বাক্যে সরাসরি এগুলাই ব্যবহৃত হবে, বাক্যে সরাসরি এগুলাতে কোনো চেঞ্জ হবে না। যেমন মেশিনারি, মেশিনারিজ হবে না, মেশিনারি হবে না, এগুলাই আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে বাক্যে। এই যে দেখেন, ইন অর্ডার টু ইমপ্রুভিং ফার্মিং মেথড উই নিড কি মেশিনারি, এখানে মেশিনারিজ হবে না, প্লুরাল হয় না, এগুলার কোনো প্লুরাল হয় না। দেখেন এগুলো কিন্তু বিসিএস আসছে, আর অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু এগুলা অসংখ্যবার আসছে। এরপর আমরা যে রুলসটা দেখব এটা হচ্ছে 9 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা রুলস। দেখেন কেন ইম্পর্টেন্ট দেখলেই বুঝতে পারবেন। এ নম্বর অফ এর পরে এখানে দেখেন যে এ নম্বর অফ এর পরে প্লুরাল নাউন বসে, তারপর প্লুরাল ভার্ব। এ নম্বর অফ যদি থাকে কোনো বাক্যে, নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। আর যদি দ্বি নম্বর অফ থাকে তাহলে শুধু নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন পার্থক্যটা কি, এ নম্বর অফ থাকলে সব প্লুরাল, নাউন ভার্ব দুইটাই প্লুরাল। আর দা নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, দা নম্বর অফের ক্ষেত্রে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এই দুইটা জিনিস কিন্তু কনফিউশন হয়ে যায়, বাট আশা করি এখন আর কনফিউশন হবে না। দেখেন আমরা যদি এখানে কিন্তু শর্টলি দেওয়া আছে, এ নম্বর অফ প্লুরাল ভার্ব প্লুরাল নাউন, দা নম্বর অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখানে দেখেন এ নম্বর অফ ব্যাংকস, এ নম্বর অফ ব্যাংকস এখানে ঠিক আছে না, দেখেন এখানে কিন্তু প্লুরাল নাউন, ব্যাংকটা নাম। তো এ নম্বর অফ ব্যাংকস ড্যাশ কম্পিউটার্স, এ নম্বর অফ ব্যাংকস, এ নম্বর অফ থাকলে আমরা জানি যে এখানে ভার্ব যদি প্লুরাল হয়, নাউন প্লুরাল হলে এখানে ভার্বটাও প্লুরাল হবে। দেখেন এখানে এ নম্বর অফ ব্যাংকস, এখানে ইউজ ব্যবহার হবে, ইউজ কম্পিউটার, এ নম্বর অফ ব্যাংক ইউজ কম্পিউটার। এখানে ইউজেস হবে না, কারণ ইউজেস হয় নাউন যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বা ই যোগ হয়, এটা এমনিতে ভার্ব। এখানে এ নম্বর অফ কম্পিউটার, এখানে ইউজড হবে না, এখানে পাস্ট ফর্ম হবে না বা পাস্ট পার্টিসিপল ফর্মও হবে না, এখানে নর্মাল বলা আছে এ নম্বর অফ কম্পিউটার্স ড্যাশ কম্পিউটার ইউজ কম্পিউটার। এইরকম না তো যে অনেকগুলো ব্যাংকে কম্পিউটার ইউজ হয়েছিল, নর্মালি কি হয়েছে এ নম্বর অফ কম্পিউটার, এ নম্বর অফ ব্যাংকস ইউজ কম্পিউটার। অধিকাংশ ব্যাংক কি করে কম্পিউটার ব্যবহার করে, ইউজিং করতেছে এটাও না। তো এই জন্য দেখেন এ নম্বর অফ ব্যাংকস ইউজ কম্পিউটার, এখানে ইউজেস হবে না, ইউজিংও হবে না, ইউজড হবে না। তারপর আছেন দা নম্বর অফ পিপল, এখানে দেখেন দা নম্বর অফ পিপল, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দা নম্বর অফ পিপল, দা নম্বর অফ পিপল, এখানে কিন্তু পিপল বলতে অনেকগুলো সংখ্যা বোঝানো হয়েছে, তার মানে দা নম্বর অফ পিপল, এখানে কিন্তু ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। দা নম্বর অফ পিপল ওয়াজ ভেরি হাই, ওয়াজ ভেরি হাই, আর হবে না, কারণ এখানে তো আমি বলেছি যে প্লুরাল ভার্ব হবে না, এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। দেখেন আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমাদের এই নিয়মটা কি বলা আছে যে দা নম্বর অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তো ভার্বটা হবে কি এখানে সিঙ্গুলার। আর এখানে একমাত্র সিঙ্গুলার ভার্ব আছে ওয়াজ, আর আমরা জানি প্লুরাল ভার্ব, ওয়ারটা প্লুরাল ভার্ব, হ্যাভও কি প্লুরাল নাউনের পর ব্যবহৃত হয়, এগুলো সবগুলো একমাত্র ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াজ হবে। লাস্ট একটা নিয়ম আমরা আজকে আলোচনা করব। দেখেন 10 নম্বর রুলসটা কি বলা আছে, এখানে বলা আছে যে কোনো নাম, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। মনে করেন যে কোনো নামের পূর্বেই ভার্বটা, নামের পরে কোনো নাম প্রকাশ করলে ভার্বটা সিঙ্গুলার হয়, এটা বলা আছে। এখন আসলে আমি এটা না বলে আমি যদি বলি যে কোনো সিঙ্গুলার, মানে এখানে যদি মানে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে,
আর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই নিয়মটা আমরা যদি দেখি, দেখেন যা জুরি ইজ অফ দ্য সেম অপিনিয়ন। জুরি কি কমিটি কি করলো, একই মতামত দিল। এখানে এই জন্য ইজ হয়েছে, দ্য জুরি ইজ অফ দ্য সেম অপিনিয়ন, কমিটিটি কি করছে, একই মতামত দিয়েছে। যদি বলা হতো কমিটি একই মতামত না দিয়ে তাদের ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে, দ্য কমিটি দ্য জুরি ড্যাশ অফ দ্য সেম অপিনিয়ন, সেম না দিয়ে দ্য জুরি অফ দ্য ডিফারেন্ট অপিনিয়ন, তখন কিন্তু এখানে আর হয়ে যেত, তারা ভাগ হয়ে গেছে। মানে এখানে আপনার একটা সেম, মানে জুরি অথবা কমিটি যদি সেম অপিনিয়ন দেয়, মানে একটা জিনিসে এগ্রিমেন্ট স্বীকার করে, মানে একই জিনিস তারা যদি স্বীকার করে নেয় বা একই মতামত দেয়, তখন হবে ইজ। যদি আলাদা আলাদা মতামত দেয় তখন হয়ে যাবে আর। যেমন অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম, স্টিল এ গেট বুক। দেখেন অ্যারাবিয়ান নাইট, এখানে আর হবে না কেন? এখানে নাইটস থেকে অনেকে বলতেন এটা তো প্লুরাল আছে, তাহলে এখানে প্লুরাল ভার্ব হবে, তা হবে না, কারণ অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটি বইয়ের নাম, বইয়ের নামটাই হচ্ছে অ্যারাবিয়ান নাইটস। তো এই জন্য হবে কি, অ্যারাবিয়ান নাইটস ইজ এ গেট, ইজ এ স্টিল এ গেট বুক। এখানে আর হবে না, ওয়ার হবে না, এমও হবে না। অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, এই জন্য তার পূর্বে কি বলবে, সিঙ্গুলার ভার্ব ইজ। তারপর আছে দেখেন যে কি আছে, ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। ফিজিক্স একটা বইয়ের নাম, একটা বইয়ের নাম, যেহেতু একটা নাম, এই নামের পরে যেহেতু সিঙ্গুলার একটা বইয়ের নাম, এটা সিঙ্গুলার হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। যদি দেখে মনে হচ্ছে এটা প্লুরাল, তো ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইজ হবে, আরটা প্লুরাল, এম তো এখানে হবেই না, এম শুধু আই এর পরিবর্তে বসে, আর এখানে ওয়ারও হবে না, ওয়ারটাও প্লুরাল। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ম মাফিক হয়। অনেক হয়তো ভাবতে পারেন যেগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এরকম ইজ আসবে এরকম না, এগুলো ঘুরিয়ে আসতে পারে, তো আপনাকে বুঝতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই জব ম্যাথ বই, তারপরে জব ইংলিশ আর জব ডাইজেস্ট, এই তিনটা বই মূলত পিডির এক সেট বই। আপনারা যে কোনো সরকারি চাকরিতে এই তিনটা বই এইভাবে লেখা হয়েছে, প্রত্যেকটা বই, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে খুব শর্ট আকারে, প্রাইমারি, নিবন্ধন, অফিস সহায়ক, তৃতীয় শ্রেণীর চাকরির জন্য আমাদের এই তিনটা বই যথেষ্ট, এক সেট বই, এই তিনটা বই মিলে। কারণ ম্যাথ ইংলিশ এটার মধ্যে, আর বাকি সকল সাবজেক্ট মিলে আছে জব ডাইজেস্টে। আপনারা এই বইগুলো দেখতে পারেন, বাজারে পাওয়া যাচ্ছে বা আপনার কুরিয়ারে কালেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে নিয়মগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।